বাড়ির দেয়ালে লুকানো ছিল এক অসম্পূর্ণ রহস্য। 12 বছর ধরে চলছে বদলার শ্বাস। ছমছমির চিৎকারে ছিল ব্যথা আর ভালোবাসা। সত্য হৃদয় খুলল ওর ফিরে আসার দ্বার। পাপের শ্বাস ভাঙল সেই রাতেই। সকাল হতেই মুক্ত হলো বাড়ির সব অনুভব। নেশায় এক লোক নিজের বাড়ির বাইরে থেকে বেরোলো আর ভেতরে সবাইকে গালাগালি করতে লাগলো। কাউকে চাই না আমি, সবাইকে দেখে নেব সবাইকে আমি। ও খাটিয়ার ওপরে বসলো। এই খাটিয়া, তুই আমাকে শুতে দিবি না? আমি তাহলে তোর ওপরই শুয়ে যাব। এই ভগবান। লোকটি শুয়ে পড়ল আর শেয়ালের আওয়াজ শোনা গেল। ও সব কিছু ইগনোর করলো আর আরাম করে শুয়ে পড়ল। একটা মশা ওর গালে বসলো। ও চোখ বন্ধ করে ওকে মেরে দিল। কিছুক্ষণ পর ও অনুভব করলো যে আরো একটা মশা ওর গালে বসছে। আরে কি রে বাবা, এই মশাটাও না। সেই লোকটি ওর চোখ খুলল, ও ভয় পেয়ে গেল। ও দেখলো ঠিক ওর উপরে এক কিন্নারের ভূত ভাসছে। ও হাঁপাতে লাগলো, যেন ওর ঘাম ছুটছে। শরীর যেন জড়ো হয়ে গেছে। ওর চোখ বিস্ফারিত হয়ে গেল। এক মুহূর্তেই ওর চোখ কালো হয়ে গেল আর ওর রক্তের চোখের জল ফেলতে লাগলো। ওর মুখ থেকেও রক্ত বেরোতে লাগলো আর ভূত ওকে দুষ্টু হাসির সাথে দেখতে লাগলো। কিছুদিন পর গ্রামে মেলার দিন এলো। প্রত্যেকেই মেলার মধ্যে ব্যস্ত। লোকে দোকানে কেনা বেচা করছে। কিছু লোক খাবার দোকানে স্টলে সুস্বাদু জল খাবার খাচ্ছে। বাচ্চারা নাগরদোলনা আর খেলনার আনন্দ নিচ্ছে। আর কিছু লোক রাস্তার মধ্যে জাদু দেখানো আর্টিস্টকে দেখছে। এর মধ্যেই আমাদের কাহিনীর নায়ক সাগর মেলায় প্রবেশ করলো। ও শহরের লোক, যে এখানের মহলের জোড়া রিয়েল এস্টেটের ডিল করতে গ্রামে এসেছে। ও নিজের কাজের মাঝখানে মেলার মজা নিচ্ছে। ও গ্রামবাসীদের আনন্দ দেখছে আর দেখছে যে কিভাবে সবাই একসাথে এসেছে। এই মুহূর্তে ওর একটা ফোনে কল এলো। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না। হ্যালো ওয়ারিকা, দাঁড়াও, আমি কিছুক্ষণ বাদে কল করছি। সাগর হাতে মোবাইল নিয়ে মেলার বাইরে এলো। ও দ্রুত পায়ে চলতে থাকলো। ফোনকে ওপরে উঠিয়ে যেন নেটওয়ার্ক খুঁজছে। আরে এই গ্রামে তো এই একটাই সমস্যা, নেটওয়ার্কই পাওয়া যায় না। এর মাঝেই ও একটা গাছের সামনে নেটওয়ার্ক পেল আর ও ওখানেই থেমে গেল। পেয়ে গেছি। সাগর তাড়াতাড়ি কল করলো। হ্যালো, হ্যাঁ কুমারবাবু বলুন। আমি শুধু এটাই বলছিলাম যে বাড়ির ব্যাপার হয়েছে কি না। কিছু মানুষ এসেছিলেন তো বটে, কিন্তু তাদের থেকে খুব একটা ভালো রেসপন্স পাইনি। যেই মাত্র কিছু জানতে পারবো আমি আপনাকে জানাবো। ঠিক আছে, মনে রাখবে তোমার কাছে শুধু 1 মাসের সময় আছে। মহারানাজি কিন্তু বেশি দিন সময় দেবে না। হ্যাঁ কুমারবাবু, আমি জানি। ঠিক আছে, আমি রাখছি এখন। মনে হচ্ছে দ্বিতীয় ক্লায়েন্ট চলে এসছে। সাগর মিথ্যে বলে কল রেখে দিল। আরও একবার মেলার গেটের দিকেও তাকালো। তারপর সেখান থেকে চলে গেল। সাগর চায়ের দোকানে পৌঁছালো আর বেঞ্চে গিয়ে বসলো। আরে বাহ সঞ্জু, আজকে তুমি দোকান লাগিয়েছো? কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? তোমাকে উদাস মনে হচ্ছে। 1 সপ্তাহ ধরে তো পেয়ারে লালু আসেনি। বাবা আর নেই। কি? কি করে? আর কখন হলো এসব? ওনাকে বাড়ির ভূত শেষ করে দিয়েছে। ছমছমি মানে? এই গ্রামের বাড়ির ভূতনি। ও এক নর্তক কিন্নর ছিল, যার মৃত্যু 12 বছর আগে বাড়িতে বসন্ত পঞ্চমীর দিন হয়েছিল। সেটা কেন? এটা তো কেউই জানে না। শুধু সেই সময় থেকে যেন এই গ্রামে কোনো অভিশাপ লেগেছে। রাজার সাহেবও সেই রাতই নিচে ফাঁসি লাগিয়ে নেয়। তারপর থেকে ওই বাড়ি শাপিত হয়ে গেছে আর ওখানে কেউ থাকতে পারেনি।
প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীর আগে ফসলের দিন থেকে উৎসব অবধি ওর আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়। ও সেই প্রত্যেক লোককে স্বীকার করে যে রাতের সময় বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। প্যারেলালের সাথে কি হয়েছিল? উনি নেশার অবস্থায় বাড়ির দেয়ালে প্রস্রাব করে দিয়েছিল। মায়ের চেঁচানোতে ও বাড়ি থেকে বাইরে চারপাইতে শুয়েছিল। আর সকালে গরম চায়ের গ্লাস হাতে নিয়ে ও সব কিছু মন দিয়ে শুনছিল। ও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু জিজ্ঞাসা নিশ্চয়ই ছিল। দেখ সঞ্জু, প্যারেলালের সাথে যা হয়েছিল তা ভুল হয়েছিল, কিন্তু হতে পারে এর কারণ অন্য কিছু। যার উপর ঘটেছে সেই জানে। চা খাও দাদা। সঞ্জু পেছনে ঘুরে মাটিতে রাখা টাবে বাসন ধুতে লাগলো। সাগর সেটা ইগনোর করলো আর নিজের চা শেষ করলো, আর তারপর সেখান থেকে চলে গেল। বাড়িতে সাগর হলওয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন ওর মনে হলো এখনো যেন কেউ ওর পেছন থেকে যাচ্ছে। ও তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল আর সেই জায়গার দিকে এগোলো যেখানে ও এটা অনুভব করেছিল। কে আছো ওখানে? হ্যালো? যেই ও পেছনে ঘুরল ও চমকে উঠল। সেটা আর কেউ নয়, ওর গার্লফ্রেন্ড দিব্যা। ও হঠাৎ ওকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গেলে আবার? দিব্যা, তুমি এখানে কি করে? তুমি আমাকে বলনি কেন? বললে তুমি আসতে দিতে। আরে সেই ব্যাপার না, তুমি এখানে এলে কিভাবে? কোম্পানি আমার লিভ অ্যাপ্রুভ করে দিয়েছে, তাই আমি ভাবলাম গ্রামে যাওয়ার থেকে ভালো তোমাকে একটু হেল্প করে দিই ব্রোকার সাহেব। চলো, ভালো করেছো। আরে হ্যাঁ, দিস ইজ দ্য মোমেন্ট, আমাদের প্রথম ট্রিপ একসাথে। চলো একটা ফটো নিয়ে নি। দিব্যার চেহারা বদলে গেল। ওকে চিন্তিত দেখালো। ও সেটা দেখলো না, কারণ ও ওর পকেটে ফোন খুঁজছিল। কোথায় গেল আমার ফোন? এখানেই তো রেখেছিলাম। আরে ছাড়ো না, আমরা পরে করে নেব এসব। আরে কিন্তু ফোনটা তো খুঁজতে হবে না, হতে পারে ওই চালার কাছেই রেখে এসেছি। চলো ওখানে গিয়ে একবার চেক করে নি। সাগর সেখান থেকে চলে গেল আর দিব্যা সেই জায়গায় দাঁড়িয়ে রইল আর ওকে যেতে দেখতে লাগলো। সাগর তাড়াতাড়ি সঞ্জুর কাছে এলো আর নিজের ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলো। আরে সঞ্জু শোন, আমার ফোনটা এখানে রয়ে গেছিল নাকি? ফোন? তুমি তো এখানে তোমার ফোন বাড়ি করনি। আরে তো কোথায় রয়ে গেছে? আরে ঠিক আছে বাবা, থাকবে হয়তো কোথাও। তুমি ততক্ষণে আমার ফোনটা ইউজ করো। এখন চলো আমরা যাই। সাগর সঞ্জুর দিকে সন্দেহ ভরা নজরে দেখলো, তারপর দিব্যার সাথে সেখান থেকে চলে গেল। রাতের বেলায় সাগর কলে ছিল আর ক্লায়েন্টের ডিটেলস নোট করছিল। ওদিকে দিব্যার পেছনে বসে বাড়ির ক্যাটালগ দেখছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনার সাথে কালকে 11টার সময় দেখা করব। আপনি এসে আমাকে এই নাম্বারেই কল করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাগর কল কেটে দিল আর দিব্যার দিকে ঘুরল। ইয়ার, এই বাড়ি এত ভালো, এটাকে কেন ওরা বিক্রি করছে? বড় লোকেদের বড় ব্যাপার, এর সাথে আমার কি যোগাযোগ রয়েছে? আমি তো চাই তাড়াতাড়ি এটা বিক্রি হয়ে যাক, যাতে এর কমিশনে আমার একটু ফায়দা হয়, আর তারপর আমরা আমাদের বাড়ির ডাউন পেমেন্ট করতে পারবো। হয়ে যাবে, তুমি এটা করে নেবে। সাগর ওর দিকে তাকালো আর হাসলো। এই রাত সমাপ্ত হলো। এখানে শহরে কোভার নিজের আম চেয়ারে বসে ফোন চেক করছিল। তখনই মহারানী রমাবতী মানে ওর মা এসে পৌঁছালো। বাড়ির কি খবর? সাগর কাজ করছে, আমি ওকে আরো একটা মাসের সুযোগ দিয়েছি, মনে হচ্ছে ও করে নেবে। তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে হবে, যাতে ওর টাকায় আমাদের কাজ হয়ে যায়। আমরা কি নিজেরা একবার ওখানে গিয়ে দেখব? হয়তো এতে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। রামাবতী সোফায় বসে গেল। তুই ঠিক বলছিস, আর বসন্ত পঞ্চমীও আসতে চলেছে। বাড়ির পুজোতে আমাদের থাকা জরুরি। আমি ফ্লাইটের টিকিট করিয়ে দিচ্ছি, আর সাগরকেও বলে দিচ্ছি। রামাবতী মাথা নাড়িয়ে সহমতি দিল আর সেখান থেকে চলে গেল। অন্যদিকে সাগর বাড়ির গেটে ওই ক্লায়েন্টের অপেক্ষা করছিল, যাকে ও আগের রাতে কল করেছিল।
দিব্যাকে এখানে দেখা যাচ্ছে না। জানি না ওর কত সময় লাগবে এখানে আসতে, আর এই দিব্যাও সঠিক সময়ে গায়েব হয়ে যায়। অস্থিরতার সাথে অপেক্ষা করতে করতে সাগর একটা সাদা কার আসতে দেখল, আর কারে বসা ওই ব্যক্তিকে ও ক্লায়েন্ট মনে করল। কারোর সামনে দাঁড়ালো আর ওই লোকটার অভিবাদন করলো, ওকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ভেতরে সাগর আর ক্লায়েন্ট বাড়ির হল দিয়ে যাচ্ছিল, আর সাগর ওকে বাড়ির সব অংশ দেখাচ্ছিল। তো কেমন লাগলো স্যার আপনার? জায়গাটা তো ভালোই। আমরা ডিলটা কবে করতে পারি? আপনি যদি বলেন তাহলে কালকেই বাড়ির মার্কিনকে এখানে ডেকে নিই, আমরা এটা কালকেই করে নেব। ওকে, আপনি ওনাকে। মাঝখানে ক্লায়েন্টের ফোন বাজলো, ও সাগরকে সেখানেই থামার ইশারা দিল আর কল নেয়ার জন্য ভেতরে চলে গেল। ও একটা কাচের সামনে দাঁড়িয়েছিল। ডিল ফাইনাল করে দিয়েছি, কালকের মধ্যে টাকার ব্যবস্থা করতে হবে। যখন ও কথা বলছিল, কাচের মধ্যে এক কিন্নানের মতো আকৃতি ভূতিয়া চেহারের সাথে দেখা দিল। শুরুতেও কিছুই বুঝতে পারল না, কিন্তু হঠাৎ ও কাচের দিকে তাকালো, আর যেই ও ভূতকে পুরোপুরি দেখল, ওর চোখ বিস্ফারিত হয়ে গেল। ভূত ওর দিকে সোজা তাকাচ্ছিল, আর লোকটি পুরোপুরি ভয় পেয়ে গেছিল। কিছু সময় কেটে গেল, আর সাগর সিঁড়িতে ঘুমিয়ে পড়েছিল। ও হঠাৎ জেগে উঠল আর অনুভব করল যে ক্লায়েন্ট এখনো ফেরত আসেনি। সাগর ওকে খোঁজার জন্য ভেতরে গেল, কিন্তু ওকে কোথাও দেখতে পেল না। ও চারপাশে খুঁজল, কিন্তু ক্লায়েন্টকে কোথাও দেখা গেল না। তখনই হঠাৎ দিব্যা ওর সামনে এলো। কি করছো তুমি? কোথায় গায়েব হয়ে গেছিলে এতক্ষণ ধরে? আরে তুমি কি করছো? আমি তো তোমায় খুঁজছিলাম। দিব্যা ওকে ফোন দিল। এই নাও, কথা বলে নাও। কুমার সাহেবের কল আসছিল। কুমারের? দাও, তাড়াতাড়ি দাও। সাগর ফোনটা নিল আর লিভিং এরিয়ার দিকে চলে এলো। কুমারকে আবার কল করলো। হ্যালো, হ্যাঁ কুমার বাবু, আপনি কল করেছিলেন? এক তো তুমি আগে একটা নতুন ফোন কিনে নাও। আমি কখন থেকে তোমাকে কল করছি, দিব্যা ফোনই ওঠাচ্ছিল না। সরি কুমার বাবু, বলুন আপনি কিছু বলতে চাইছিলেন? আজকে সন্ধ্যাবেলা আমরা ওখানে পৌঁছাচ্ছি, আর বাড়িতে একটা বড় পুজো হবে বসন্ত পঞ্চমীর জন্য। মনে রাখবে কিন্তু। আগে আগে কুমার সাহেব, আমি আগে দেখে নেব। কুয়ার কল রেখে দিল। দিব্যা, যে সাগরের পেছনে দাঁড়িয়েছিল, সামনে এলো। কি হয়েছে? কুমার আজকে সন্ধ্যাবেলায় এখানে পৌঁছচ্ছে। দিব্যা চোখ চমকে উঠল, যেন এই মুহূর্তের অনেক দিন ধরে অপেক্ষা করছে। ও হ্যালো, কোথায় হারিয়ে গেছো তুমি? কুমার আসছে এখানে, কোনো খান নয়। চলো এবার। হ্যাঁ হ্যাঁ, কিছু না, চলো। দুজনে সেখান থেকে চলে গেল। রাতে কুমার আর রামাবতীর প্রাইভেট জেট ল্যান্ড করলো। কুমার আর রামাবতী বিমান থেকে বাইরে বেরোলো, আর একটা ভালো পোশাকে ম্যানেজার ওদের কার অবধি নিয়ে গেল। রামাবতী কারে বসে গেল। যে কুমার কারে বসতে গেল, ম্যানেজার ওর কানে কিছু ফিসফিস করে বলল। কুমার মাথা নাড়ল আর কারে বসে গেল। কার চলতে লাগলো। অন্যদিকে সাগর নিজের ঘরে বসেছিল। সাগর একটা চেয়ারে বসেছিল, আর এদিকে দিব্যা বিছানার ওপর বসেছিল। তবেই কুমার সাহেব চলে এসছে, তাই না? হ্যাঁ, এসে তো গেছেই নিশ্চয়ই। কেন? না, কিছু না, ব্যাস এমনি জিজ্ঞেস করছিলাম। জবের থেকে কুমারের আসার কথা জানিয়েছি, তবে থেকে খুব ইন্টারেস্টেড হয়ে গেছো তুমি ওদের ওপর। আমাকে ছেড়ে ওদের সাথে থাকার ইচ্ছে আছে নাকি? আরে না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। বাড়িতে রামাবতী আর্ম চেয়ারে বসেছিল। তখনই কুমার 2 কাপ কফি নিয়ে এলো। ও সেটা টেবিলে রাখলো আর ওনার সামনে বসলো। সব প্রস্তুতি হয়ে গেছে। কালকের যজ্ঞের পর এই দুর্ভোগ এখান থেকে ঘুচে যাবে। আর আমি আমার কিছু বন্ধুদেরকেও ডেকেছি, যারা এই বাড়িটাকে কিনতে চায়। একসাথে ওদের সাথেও কথা হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি শুধু খেয়াল রেখো, এত বছর ধরে আমি যে কথা গ্রামকে লুকিয়ে এসেছি, সেটা যেন কারোর সামনে না আসে। তোমার বন্ধুদের সামনেও নয়, নয়তো এতে আমাদের কাজ ঘেটে যাবে। কুমার গভীর চিন্তায় ডুবে গেল। আরো 12 বছর আগের নিজের অপরাধের কথা মনে পড়ল।
12 বছর আগে রাজা বিজয় সিং নিজের সিংহাসনে বসেছিল, যেখানে ছমছমি নামের কিন্নার ওনার সামনে নৃত্য করছিল। ও রাজার সব থেকে প্রিয় শিল্পীদের মধ্যে একজন ছিল, আর রাজা ওকে সব সময় শুধু এক শিল্পীর রূপে নয়, বরঞ্চ এক বোনের মতো ভালোবাসতো। বাহ ছমছমি বাহ, আজকেও তুমি তেমনই আছো যা 23 বছর আগে আমি পেয়েছিলাম। রাজা উঠলেন, নিজের সোনার হার বার করলেন আর সেটা ছমছমিকে দিয়ে দিলেন। ও সেটাও নিজের হাতে নিয়ে স্বীকার করল আর চোখে ভরা জল নিয়ে ওকে দেখল। আমি আপনার উপহারে খুবই কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, আমি সব সময় আপনার জন্য আপনার সাথে থাকব। তুমি আমার ছোট বোনের মতন হও। যেইভাবে তুমি কথা বলছো সেটাই তোমার অধিকার আছে। ছমছমি গর্বের সাথে রাজার চোখে দেখল। কুঁয়ার আর রমাবতী ওপরে দাঁড়িয়ে হলের দিকে দেখল, যেখানে এই সব হচ্ছিল, আর ওই ব্যাপারটা নিয়ে খুবই রেগেছিল। কুঁয়ার আর রমাবতী ঘরের মধ্যে ঢুকল। কুঁয়ার জোরে দরজা বন্ধ করল। এ কি মা, এইভাবে তো মামা সবকিছু নিজের ছমছমির নামে করে দেবে, আর আমরা কি পাবো? এর জন্য আমাদের কিছু করতে হবে। ছমছমিকে বুদ্ধির সাথে ঠিকানা লাগাতে হবে। কিন্তু সেটা কি করে? ছমছমি রাত্রিবেলায় চুপচাপ হলের মধ্যে দিয়ে যাচ্ছিল। পুরো মহল শান্ত ছিল, কারণ সবাই ঘুমিয়েছিল। একদিকে রমাবতী ও রাস্তায় এলো। ছমছমি চমকে উঠল আর এক পদক্ষেপ পিছিয়ে গেল। দিদি, আপনি এখানে? যেই ও পেছন দিকে সরল, ও কুয়ারের সাথে ধাক্কা খেল, যে ওর পেছনে দাঁড়িয়েছিল। কি করতে চাইছেন তোমরা? দিদি, এসব কি? রমাবতী নিজের হাতে একটা ট্যাবলেট ধরেছিল, আর ছমছমি সেটা দেখে নিল। না না, এসব কি? কোনো রকম দয়া না দেখিয়ে কুমার ওকে ধরে ফেলল আর জবরদস্তি ওর মুখ খুলল। রমাবতী ট্যাবলেট ওর মুখের মধ্যে ঢেলে দিল আর ওর মুখটা বন্ধ করে দিল। ক্ষমা করো ছমছমি, কিন্তু সম্পত্তির খিদে মানবিকতার থেকে অনেক বড় হয়। ছমছমি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করল, কিন্তু কুঁয়ার ওর ওপরে চেপে বসল। ওর শ্বাস ভারী হয়ে গেছিল, ওর চোখ পেছনের দিকে ঘুরে গেছিল, আর ওর মুখ আর চোখ দিয়ে রক্ত পড়তে লাগলো। কিছু সময় ধরে সংঘর্ষ করার পর ওর মৃত্যু হয়ে গেল। কুঁয়ার যেই ওর নির্জীব শরীর মাটিতে ফেলে দিল, পেছন থেকেও একজন পরিচিতর গলা পেল। সেটা আর কেউ নয়, বরঞ্চ রাজা বিজয় সিং ছিল। ও ছমছমির নির্জীব শরীর দিকে দৌড়ে গেল, ওকে ওঠালো আর জোরে গলায় জড়িয়ে ধরল। এটা কি হয়ে গেল? বোন, ওঠো, আমার প্রশ্নগুলোর জবাব দাও। রেগে গিয়ে রাজা উঠল আর কুমার আর রমাবতীর দিকে এগোলো। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। তোমরা আমার বোনকে মেরে ফেলেছো। আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। তোমাদেরকে এর শাস্তি পেতেই হবে। রাজা কিছু করত তার আগেই কুমার ওর গলা ধরে বসল আর ওকে দেয়ালে ধাক্কা দিল। রাজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু অসফল হল। তোর জন্য মরেছে। তুই ওকে যত্ন করে রেখে দিয়েছিলি, আর এবার না থাকবে বাঁশ আর না বাসবে বাঁশি। কিছুক্ষণ সংঘর্ষ করার পর রাজার মৃত্যু হয়ে গেল, আর ওর শরীর ছমছমি শরীরের পাশে পড়ে রইল। কুমার আর রমাবতী সেখানে দাঁড়িয়ে রইল আর একে অপরকে দেখতে লাগলো। এই সব মনে করে কুমার চেয়ারের ওপর বসেছিল আর রমাবতী ওকে দেখছিল। কি হয়েছে? ভাবছি যে এত টাকা দিয়ে আমরা করবোটা কি? দুজনে হাসলো আর এখানেই রাত সমাপ্ত হলো। পরের রাতে পূজার সব সরঞ্জাম পূরণ হয়েছিল। এক পণ্ডিত মন্ত্র পড়ছিল আর হাওয়ান কুণ্ডে আহুতি দিচ্ছিল। দুটো আটার পুতুল জ্বলন্ত আগুনের সামনে রাখা ছিল, আর পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে আগুনের আওয়াজের মধ্যে পুজো করছিল।
কিছুটা দূরে কুমার আর রামাবতী দাঁড়িয়েছিল, আর তার সাথে কুমারের বন্ধুও ছিল, বাড়ির সমঝোতাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য। তখনই সাগর আর দিব্যা সেখানে পৌঁছালো। কুমার সাগরের দিকে তাকিয়ে মাথা নাড়ল, আর সাগরও জবাবে মাথা নাড়ালো। ওরা আলাদা দাঁড়িয়ে সমঝোতার প্রক্রিয়া দেখছিল। হঠাৎ দিব্যার ব্যবহার অদ্ভুত হয়ে গেল। ওর চেহারা বদলে গেল, আর ওর চোখ পেছনের দিকে ঘুরে গেল। ও হাওয়ান কুণ্ডের সামনে পণ্ডিতের দিকে এগোলো, ওর গলা ধরল আর গলা টিপতে লাগলো। ওর লম্বা নখ পণ্ডিতের ত্বকে ঢুকে গেল, যাতে ওর গলা রক্তে ভিজে গেল, আর রক্ত আটার পুতুলের ওপরে পড়ল। পণ্ডিত সবার সামনেই মারা গেল। সাগর, কুমার আর রামাবতী আর কুমারের বন্ধু এই ভয়ানক দৃশ্য দেখল। সাগর ভয়ের চোটে চিৎকার করতে লাগলো। দিব্যা! ও ঘুরল আর জোরে চিৎকার করল, যাতে পুরো মাটি কেঁপে উঠল। সাগর দেখল যে ওর চেহারা পুরুষের মতন মহিলায় বদলে গেছে। এক মুহূর্তে কুমার আর রামাবতীর হাব ভাব বদলে গেল। ছমছমি? হ্যাঁ, আমি এই দিনটার 12 বছর ধরে অপেক্ষা করছিলাম। তোমরা প্রত্যেক বছর এই পূজার মাধ্যমে আমাকে ছটফটিয়েছ, আর আমি কিচ্ছু করতে পারিনি। আমার নিজেকে প্রকট করার জন্য সত্যিকারের ভালোবাসার দরকার ছিল, যেরকমটা আমি আমার ভাইয়ের চেয়ে পেয়েছিলাম, আর সেটাই আমি আজ এই মানুষের থেকে পেয়েছি। ব্যাস, এখন অনেক হয়েছে। আজকের রাত তোমরা তোমাদের অন্যায়ের শাস্তি পাবে। এই রাত তোমাদের শেষ রাত। ছমছমি হাওয়ায় উড়তে উড়তে দুজনের ওপরে গিয়ে পড়ল, আর ওদের গলা ধরে ওদের দেয়ালে ঠাসিয়ে দিল। ওরা নিজেদের ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ওদের চোখ থেকে রক্ত বেরোতে লাগলো, যেটা আজ থেকে 12 বছর আগে ওকে আর ওর ভাই রাজাকে মারা হয়েছিল। যেরকম ছমছমির চোখ থেকে রক্ত পড়েছিল, ছমছমির নখ রামাবতী আর কুমারের ত্বকে ফুটে গেল। সেরকম কুমার রাজার গলা টিপেছিল আর ওনাকে মৃত্যু দিয়েছিল। কুমার আর রামাবতী মোটামুটি মারাই গেছিল, শুধু হালকা হালকা সংঘর্ষের মতন কাজ করছিল। ওদের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আর ওদের চেহারা লাল হয়ে গেছিল। ওরা দুজনেই মারা গেল ছমছমির গলা টেপার কারণে। ও ওদের ছেড়ে দিল, আর ওদের শরীর একে অপরের পাশাপাশি পড়ে গেল, একদম 12 বছর আগে যেরকম রাজার সাথে হয়েছিল। ছমছমি সাগরের দিকে চোখ ভরা জলে তাকালো, আর এক মুহূর্তে ওর চেহারা বদলে গেল। ছমছমি গায়েব হয়ে গেল। দিব্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সাগর ওর দিকে দৌড়ে গেল, আর ওকে জড়িয়ে ধরল। 3 দিন পর সাগর বাস স্টপে উদাস হয়ে বসেছিল। তখন দিব্যা ওর সামনে এলো। ও নিজের হাত ওঠালো, আর ওর হাতে সাগরের হারিয়ে যাওয়া ফোন ছিল। এটা তুমি কিভাবে পেলে? ব্যাস, পেয়ে গেছি। এটা খুলে নাও, হয়তো তোমার কিছু দরকারি থাকবে। সাগর তাড়াতাড়ি নিজের ফোন আনলক করলো, আর দেখলো যে দিব্যার অগণিত মিসড কল আর মেসেজেস এসেছে। সবাই এটাই জিজ্ঞেস করছে যে ও কোথায়। ও ওপরে তাকালো, কিন্তু দিব্যা সেখানে ছিল না। ও চারপাশে খুঁজল, কিন্তু ওকে কোথাও দেখা দিল না। তখনই এক সাদা বাস স্টপে এসে দাঁড়ালো। শকিং করা জিনিস, যে মেয়েটি বাস থেকে নামলো সে আর কেউ নয়, বরঞ্চ দিব্যা ছিল, যার চোখ রাগে জমেছিল। ও সাগরের কাছে এলো, আর কোনো কিছু না বলে ওর চেহারায় একটা জোরে থাপ্পড় মারল। সাগর এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, কিন্তু তারপরও কি হলো বুঝে গেল। ও দিব্যাকে জড়িয়ে ধরল। আই এম সরি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। বাড়ির দিকে নজর গেল, যেটা কাল অবধি একটা অশান্ত জায়গা ছিল, আজ শান্তিতে পরিপূর্ণ ছিল, আর প্রত্যেক বন্ধন থেকে মুক্ত দেখাচ্ছিল। কাহিনী এখানেই সমাপ্ত হলো।